আসসালামু আলাইকুম, সবাইকে মেন্টর খালেদ পেজে স্বাগত। পার্সোনাল ইনভেস্টমেন্টের পরবর্তী যেই ডিসকাশনটা পেন্ডিং ছিল গত এপিসোডে, আহ, সেটা বেসিক্যালি রিলেটিং টু পার্সোনাল ইনভেস্টমেন্টে অথবা ইনভেস্টমেন্ট রিলেটেড যে ঝুঁকিগুলো থাকে। আমরা অনেকেই এই ঝুঁকিগুলো সম্পর্কে খুব বেশি অবগত নই, কিন্তু আমরা ইনভেস্ট করে ফেলি এবং প্রতারিত হই। আমরা অনেক সময় এক্সপেক্টেড যে রিটার্ন সেটা না পেলে ডিস্যাটিসফাইড হই। তো ইনভেস্টমেন্টের আগে যদি আমরা কিছু ঝুঁকির অ্যাসেসমেন্ট করে ফেলতে পারি এবং সেই অনুযায়ী যদি ইনভেস্ট করি, তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনাও কমে যায়। আপনি যেই রিটার্ন আশা করছেন সেটা পাওয়ারও সম্ভাবনা বেড়ে যাবে। প্রথম যে ঝুঁকিটা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে সেটা হচ্ছে ক্রেডিট রিস্ক। ক্রেডিট রিস্কটা কী, বা ক্রেডিট রিলেটেড ঝুঁকিটা কী, বা ক্রেডিট রিস্ক মানে কি? আপনি যেই মূল টাকা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করলেন, ধরুন আপনি 10 লাখ টাকা কোথাও ইনভেস্ট করলেন, এই 10 লাখ টাকা সময় মতো ফেরত আসা, ধরেন 2 বছরের জন্য করলেন বা 6 মাসের জন্য করলেন, 6 মাস পরে কি টাকাটা ফেরত পাবেন? এই ফেরত পাওয়ার যে সম্ভাবনা, এটা যদি কম হয়ে থাকে তাহলে বেশি ঝুঁকি, আর ফেরত পাওয়ার সম্ভাবনা যদি বেশি থাকে তাহলে কম ঝুঁকি। এই ঝুঁকিটার নাম ক্রেডিট রিস্ক। তো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ইনভেস্টমেন্ট করা যেই অর্থ, সেটা অবশ্যই কষ্টার্জিত অর্থ, সেটা সময় মতো ফেরত আসতে হবে। 6 মাস পরে না এসে যদি 1 বছর পরে আসে, 2 বছর পরে আসে, বা অল্প অল্প করে আসে, ঝুঁকিটা কিন্তু থেকে গেল। তাই এই ক্রেডিট রিস্কটা আপনাকে প্রপারলি অ্যাসেস করে তারপরে যেতে হবে। আমরা অনেকে অনেক ক্রাউড ফান্ডিংয়ে ইনভেস্ট করে থাকি, আমরা শেয়ার মার্কেটেও ইনভেস্ট করে থাকি, বা অনেক ল্যান্ড রিয়েল এস্টেটে ইনভেস্ট করে থাকি। এসব জায়গাতে এই ক্রেডিট রিস্কটা আসলে দেখতে হবে, এই টাকাটা আসলে সময় মতো ফেরত পাবো কি না। এরপরে ঝুঁকিটা হচ্ছে লিকুইডিটি রিস্ক, তারল্য ঝুঁকি যেটাকে বাংলায় বলে। লিকুইডিটি রিস্কটা কি? আপনি কোনো একটা জায়গায় ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টমেন্টের টাকা ধরেন 6 মাসের জন্য করলেন, কিন্তু হঠাৎ করে 3 মাস পরে আপনার টাকা দরকার হলো। তো কিছু টাকা আপনি ইনভেস্টমেন্টটা লিকুইডেট করে ফেরত আনতে চান, বা এনক্যাশ করে ফেরত আনতে চান, কিন্তু আপনি দেখলেন যে সেই ইনভেস্টমেন্টের জায়গা থেকে এই মাঝখান থেকে আসলে টাকা ফেরত আনার কোনো সুযোগ নেই। তো আপনার অর্থ দরকার, তারল্য দরকার, আপনি কিন্তু সেই সহায়তা পাচ্ছেন না। আপনার ইনভেস্টমেন্ট এমন এক জায়গায় করলেন যেখানে 6 মাসের আগে আপনি আসলে কিছু চিন্তাই করতে পারবেন না। তো এটা একটা লিকুইডিটি রিস্ক। তো এটার সমাধানের একটা উপায় হচ্ছে এমন জায়গায় ইনভেস্ট করা যেখান থেকে, বা যেই ইনভেস্টমেন্টের জায়গাটা থেকে আপনি পুরো টাকা বা কিছু টাকা হইলেও বা পুরো টাকাটাও ফেরত নিয়ে আসতে পারবেন ওই ইনভেস্টমেন্টটা লিকুইডেট করে, এনক্যাশ করে, অথবা বিক্রি করার মাধ্যমে। কেউ যদি জমিতে বিক্রি করেন, জমিটা আসলে যখন তখন সেল করা যাবে কি না এটা মাথায় রাখতে হবে। অনেক জায়গায় জমি আছে, সেটা এখন কিনলেন বাট সেল করা সম্ভব হয় না, তো আপনি লিকুইডিটি রিস্কে পড়ে যাচ্ছেন। কোনো একটা ব্যাংকে আপনি টাকা জমা রাখলেন, কিন্তু যখন তখন সেই ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না, ব্যাংকের রেপুটেশন খারাপ, ব্যাংক থেকে টাকা উইথড্র করা যায় না যখন তখন, যেটা এখন অনেক ব্যাংকই হচ্ছে। তার মানে আপনি লিকুইডিটি ঝুঁকিতে আছেন। কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিনলেন, সেটা শেয়ার হতে পারে, ডিবেঞ্চার হতে পারে, আপনি বিক্রি করে বের হয়ে আসতে পারতেছেন না বিকজ অনেক দাম কমে গেছে, অথবা কেউ কিনছে না, সেকেন্ডারি মার্কেটে কোনো ক্রেতা পাচ্ছেন না, আপনি লিকুইডিটি ঝুঁকিতে আছেন। তো এই ঝুঁকিটা আপনার জীবনের জন্য খুব কনসিডারেবল একটা ঝুঁকি, বিকজ আপনার অর্থ মানুষের জীবনে কিন্তু যে কোনো সময়ই দরকার হতে পারে। এটা চিকিৎসা বাবদ হোক, এডুকেশন বাবদ হতে পারে, বা অন্য কোনো কারণও হতে পারে। লিকুইডিটির ঝুঁকিটা বা তারল্য ঝুঁকিটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে ঝুঁকিটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রফিটেবিলিটি অথবা আর্নিং রিস্ক। মানে আপনি যেই রিটার্নটা আশা করছেন, সেই রিটার্নটা আশা ফের আর্ন করার আসলে সম্ভাবনা কতটুকু, আসলে কি রিটার্নটা আসবে। ধরেন যে জায়গায় আপনি ইনভেস্ট করছেন সেখানে যিনি আছেন, যিনি আপনার কাছ থেকে ইনভেস্টমেন্টের টাকাটা নিল, বা যে কোম্পানি নিল, তারা বললো আপনাকে প্রতি বছর 25% করে দিবে, এবং সেটা প্রতি মাসে 2% করে। আসলেই কি 25% করে রিটার্ন আসার মতো প্রজেক্ট, সেটা কিন্তু আপনাকে অ্যাসেস করতে হবে।
এটা কোনো একটা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট হতে পারে, ক্রাউড ফান্ডিং হতে পারে, কোনো ব্যবসায় হতে পারে, সেটা ল্যান্ডে হতে পারে, সেটা গোল্ডে হতে পারে, অনেক জায়গাতেই হতে পারে, অনেক ধরনের অ্যাসেট ক্লাস থাকতে পারে। কিন্তু এই যে রিটার্ন যেটা আপনাকে অফার করা হচ্ছে সেটা কি আদৌ সম্ভব কিনা, সেই প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্টটা আপনাকে করতেই হবে। না হলে আপনি সবসময় প্রফিটেবিলিটি রিস্কে থাকবেন। 25% আসার কথা, সেটা 15%ও হয়তো বা আসতেছে না। আপনি ডিসহার্টেন্ড হবেন, ডিসস্যাটিসফাইড হবেন, এবং আপনি আপনার ইনভেস্টমেন্ট করার অ্যাপিটাইট কমে যাবে, আগ্রহ কমে যাবে, সেটা আপনারই কিন্তু ক্ষতি। এই 3টা রিস্ক খুবই ইম্পর্ট্যান্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, যেটা প্রত্যেক ইনভেস্টরের অবশ্যই খেয়াল রাখা উচিত। এবং আরেকটা ঝুঁকি, সেটা আমরা অনেক সময় মনে করি এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট এটা নিয়ে অনেকে আলোচনাও করে না, সেটা হচ্ছে মার্কেট রিস্ক। মার্কেট রিস্কটা এমন একটা রিস্ক যেটা আসলে যে কোনো ইনভেস্টমেন্টকেই আসলে ইম্প্যাক্ট করে। মার্কেট রিস্কের মধ্যে ইন্টারেস্ট রেট রিস্ক আছে, প্রাইস রিস্ক আছে। এটা মার্কেটের উপর ডিপেন্ড করে। আপনি একটা জমি কিনলেন, জমির মূল্য ওঠানামা করতেই পারে, বাড়লে আপনার লাভ, কমলে কিন্তু আবার আপনার ক্ষতি। সো এই ঝুঁকিটা কিন্তু থাকবেই, মানে প্রাইস রিস্ক বা মূল্য রিলেটেড যে ঝুঁকিটা আর কি। আবার ইন্টারেস্ট রেটও কিন্তু ওঠানামা করে, তাই না? আপনি ব্যাংকে টাকা রাখলেন, আজকে 10% পাচ্ছেন, 2 মাস পরে এটা কমে গেল 9%, হতে পারে, অবশ্যই হতে পারে। তার মানে এই ধরনের রিস্কগুলো কিন্তু আপনার হাতে নেই। আপনি চাইলেও এই রিস্কগুলো নিজে কন্ট্রোল করতে পারবেন না, বাট ম্যানেজ করতে পারবেন। কীভাবে ম্যানেজ করতে পারবেন? আপনাকে বুঝতে হবে যে কখন আসলে কোন ধরনের ইনভেস্টমেন্টে ইনভেস্ট করতে হবে। যখন মার্কেটে ইন্টারেস্ট রেট বাড়তে থাকে, তখন যদি ইনভেস্ট করেন, একসময় বাড়বে কিন্তু আবার ঠাস করে কমা শুরু করবে। যখন ইন্টারেস্ট রেট কমতে থাকে, তখন ইনভেস্ট করলে কিন্তু এরপরের সম্ভাবনাটা হচ্ছে বাড়া। তার মানে আপনি গুড সাইডে থাকবেন, অপরচুনিটি সাইডে থাকবেন। তো যখন কোনো কিছুর দাম কমতে থাকে, তখন ইনভেস্ট করাটা ভালো। এটা অনেকেই বলে যখন মার্কেট ডাউন থাকে তখন ইনভেস্ট করো। তার মানে এরপরে মার্কেট উঠলে যাতে আপনি লাভ নিয়ে বের হয়ে আসতে পারেন। তো এটা ম্যানেজ করা যায়। তার ডেটা বা উপাত্ত যদি রাখতে পারেন, খোঁজখবর রাখতে পারেন, এক্সপার্টের ভিউজ নেন, তাহলে মার্কেট রিস্ক ম্যানেজ করা অবশ্যই যায়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।